হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চিতা আরপিএফ এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইভিএস কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সাথে ইভিএস এবং জেনারেল সায়েন্সের কিছু কোশ্চেন নিয়ে, এমসিকিউজ নিয়ে। আজকে রয়েছে দেখো আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 18। এর আগে আমি 17টি প্র্যাকটিস সেট দিয়েছি। তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো এই চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। দেখো এখানে যে 30টা প্রশ্ন নিয়েছি আমি, প্রতিটা প্রশ্নই কিন্তু আসন্ন এসএলএসটি পিটি, ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস এবং প্রাইমারি টেট এই সমস্ত যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা পুরো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত এবং পাশে থেকো। শুরু করার আগে বলে দিই, প্রতিটা প্রশ্নের আনসার দেওয়ার জন্য তোমাদের হাতে থাকছে 3 সেকেন্ড করে সময়। তোমরা তার মধ্যে কোনটা সঠিক আনসার হবে সেটা দেওয়ার চেষ্টা করো। চলো তাহলে শুরু করি। দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কোনো বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায়ের মধ্যে একাধিক আন্তঃসম্পর্কযুক্ত শৃঙ্খলাকে কি বলা হয়? রয়েছে 4টে অপশান: খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, শক্তি প্রবাহ নাকি খাদ্য স্তর। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে এখানে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ খাদ্য জাল বলা হয়। বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায়ের মধ্যে একাধিক আন্তঃসম্পর্কযুক্ত শৃঙ্খলাকে বলা হয় খাদ্য জাল। দেখো আমরা জানি অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসঙ্গে যুক্ত হয়ে কিন্তু খাদ্য জাল তৈরি করে। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে দেখো, সবচেয়ে দীর্ঘ প্রাণীকোষ কোনটি? রয়েছে 4টে অপশান: স্নায়ুকোষ, উট পাখির ডিম, রেডি গাছের তন্তু, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের উত্তর আমরা সবাই জানি, সবচেয়ে দীর্ঘ প্রাণীকোষ হলো স্নায়ুকোষ, অর্থাৎ আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান 1। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে দেখো, চায়ের কোন উপাদান স্নায়ুকে উদ্দীপিত করে? রয়েছে 4টে অপশান: পেন্টোথেনিক অ্যাসিড, পলিফেনল, ফলিক অ্যাসিড নাকি ভিটামিন কে। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, পেন্টোথেনিক অ্যাসিড। পেন্টোথেনিক অ্যাসিড স্নায়ুকে উদ্দীপিত করতে সাহায্য করে। আরেকটা অপশান রয়েছে দেখো এখানে, পলিফেনল। পলিফেনলও কিন্তু চায়ের মধ্যে থাকে। এটি কি কাজ করে? আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু কমাতে সাহায্য করে এই পলিফেনল। কোলেস্টেরল। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে দেখো, পিঁপড়ে কামড়ালে জ্বালা করে এর কারণ কি? কারণ মানে পিঁপড়ের হুলে কি থাকে বলে পিঁপড়ে কামড়ালে আমাদেরকে জ্বালা করে? এখানে রয়েছে 4টে অপশান: ফলিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি ম্যালিক অ্যাসিড। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান 2 নম্বর অপশান, অর্থাৎ ফর্মিক অ্যাসিড। দেখো 3 নম্বর অপশানে যে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড আমরা সবাই জানি এটা ভিটামিন সি এর রাসায়নিক নাম। আর রয়েছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, আপেল। আর আমাদের সঠিক আনসার তাহলে কি হয়ে যাবে? পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে বলে পিঁপড়ে কামড়ালে আমাদের জ্বালা করে। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ 5 নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো, একটি তরল অধাতু হলো, 4টে অপশান রয়েছে: পারদ, কার্বন, ব্রোমিন নাকি সালফার। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান 3 নম্বর অপশান, অর্থাৎ ব্রোমিন। ব্রোমিন কিন্তু এটি অধাতু, কিন্তু এটি সাধারণ টেম্পারেচারেও অর্থাৎ রুম টেম্পারেচারে এটা কিন্তু তরল অবস্থাতেই থাকে। আর ব্রোমিন দেখতে লাল রঙের হয়, লাল বর্ণের হয়। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন রয়েছে, নিম্নের কোন উপাদানটি অটোট্রপিক নয়? রয়েছে 4টে অপশান: সবুজ উদ্ভিদ, সালেক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, ঘাস নাকি জলজ কীট। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে।
দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান 4 নম্বর অপশান, অর্থাৎ জলজ কীট। এখানে দেখো অটোট্রপিক বলতে বোঝায় যারা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। যাদের সালোক সংশ্লেষ আছে তারা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারবে। এখানে সবুজ উদ্ভিদ ঘাস তো নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। আর সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া তারাও নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, কারণ তাদের দেহে সালোক সংশ্লেষ রয়েছে। তাহলে এরা সবাই কিন্তু অটোট্রপিকের মধ্যেই পড়বে, কারণ এরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। কিন্তু জলজ কীট কিন্তু নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। সেই জন্য এখানে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো অটোট্রপিক নয় চেয়েছে, সেজন্য অপশান 4 হয়ে যাবে। এগুলো কিন্তু আমরা অনেক সময় মিস করে যাই, তোমাদেরকে দেখতে হবে কোনটা চেয়েছে, অটোট্রপিক চেয়েছে নাকি অটোট্রপিক যদি চাইতো তাহলে কিন্তু অপশানগুলো তেমন দেওয়া থাকতো, যার মধ্যে একটাই অপশান দেওয়া থাকতো যেটা অটোট্রপিকের উদাহরণ। আর এখানে সবগুলোই দেওয়া রয়েছে, সবগুলোই অটোট্রপিক, একটাই রয়েছে যেটা অটোট্রপিক নয়, আর সেটাই আমাদের আনসার হয়ে যাচ্ছে। চলো আমরা যাই পরের কোশ্চেন রয়েছে দেখো, বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয়? রয়েছে 4টা অপশান, সিনোসাইট, সিনসিটিয়াম, সিনোগ্যামেট নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, সিনোসাইট। বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। আর সিনসিটিয়াম বলা হয় বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে বলা হয় সিনসিটিয়াম। বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে বলা হয় সিনসিটিয়াম, আর বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। চলো আমরা যাই পরের কোশ্চেন রয়েছে দেখো, মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দা আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে, এগুলোকে কি বলা হয়? রয়েছে 4টে অপশান, ক্রিস্টি, সেন্ট্রিওল, ভিলাই নাকি সিস্টানি। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো আমি এখানে আগে ছবিটা এঁকে দিই, তারপরে তোমরা বুঝতে পারবে। মাইটোকন্ড্রিয়া, মোটামুটি একটা মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকার চেষ্টা করলাম। এই যে মাইটোকন্ড্রিয়া এরকম দেখতে হয়। এই যে মাইটোকন্ড্রিয়ার এটা অন্তঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা থাকে, একটা বহিঃপর্দা আর একটা অন্তঃপর্দা। এই অন্তঃপর্দা দেখো মাঝে মাঝে ভাঁজ হয়ে একটা আঙুলের মতন সৃষ্টি করেছে। এই যে আঙুলের মতন যে সৃষ্টি করেছে এইগুলোকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়, ক্রিস্টি। অপশান 1 হয়ে যাবে সঠিক আনসার। বাকি যে অপশানগুলো রয়েছে দেখো, সেন্ট্রিওল। আমরা সবাই জানি সেন্ট্রিওল কোথায় থাকে? সেন্ট্রোজোমে থাকে। প্রাণী কোষে যে সেন্ট্রোজোম থাকে সেই সেন্ট্রোজোমে কিন্তু এই সেন্ট্রিওল পাওয়া যায়। সেন্ট্রোজোমের মধ্যে দুটো সেন্ট্রিওল থাকে। আর রয়েছে দেখো ভিলাই কোথায় থাকে? ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাই থাকে। তাহলে কোনটা কোথায় থাকে বলে দিলাম। ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা আঙুলের মতো ভাঁজ হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে বলা হয় ক্রিস্টি। আর সেন্ট্রিওল থাকে, সেন্ট্রোজোমের মধ্যে দুটো সেন্ট্রিওল থাকে। আর ভিলাই কোথায় থাকে? ক্ষুদ্রান্তে। চলো আমরা যাই পরের কোশ্চেন রয়েছে দেখো, রুই মাছের যে ধরনের লেজ দেখা যায়। রয়েছে 4টে অপশান, হোমোসার্কেল, হেটেরোসার্কেল, ডাইফি সার্কেল নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের আনসার দেওয়ার আগে আমি 3টে ছবি এঁকে দিই, হোমোসার্কেল, হেটেরোসার্কেল আর ডাইফি সার্কেল। দেখো হোমোসার্কেল লেজটা এরকম দেখতে হয়। হোমোসার্কেল লেজটা তোমরা মাছের লেজ সবাই দেখেছো, আমরা সাধারণত ঘরে দেখে থাকি। তো কীরকম হয় কোন লেজটা সেটা আমি এঁকে তোমাদেরকে দেখাচ্ছি, ভালো বুঝতে পারবে তাহলে। আর এটাও বললাম হোমোসার্কেল। আর হেটেরোসার্কেলটা হয়, অর্থাৎ দুটোই দেখো দুদিকটাই দেখতে অনেক সমান হয়, এটা আমরা দেখতে পাই। এই লেজটাই কিন্তু আমরা সবসময় বেশিরভাগ দেখতে পাই। আর রয়েছে দেখো হেটেরোসার্কেলের লেজটা সমান হয় না,
ঠিক আছে, দুদিকটা, একদিকটা বড় হয় আর একদিকটা ছোট হয়, এরকম দেখতে হয় হেটেরো সার্কেলের লেজটা। আর ডাইফি সার্কেলের লেজটা হয় একদম পুরোটা সমান, এটা হয় ডাইফি সার্কেলের লেজ। দেখো আমাদের এখানে চেয়েছে রুই মাছে কোন ধরনের লেজ দেখতে পাওয়া যায়, তাহলে কোনটা সঠিক আনসার হয়ে যাবে তোমরাই বলো। যেটা আমরা সচরাচর দেখতে পাই এই ধরনের লেজ, আর এটা কি বললাম, হোমো সার্কেল, তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান 1, হোমো সার্কেল লেজ দেখতে পাওয়া যায় রুই মাছে। আর হেটেরো সার্কেল লেজ কাদের দেখতে পাওয়া যায়, সমুদ্রে যে শার্ক টাইপের মাছ রয়েছে, শার্ক টাইপ, সেই শার্কদের দেখতে পাওয়া যায় হেটেরো সার্কেল লেজ। চলো আমরা যাই পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে দেখো, পরজীবী কিন্তু অণুজীব নয়, পরজীবী কিন্তু অণুজীব নয়। এখানে যে 4টে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা রয়েছে, 4টে অপশান, এন্টামিবা, ভিব্রিও কলেরি, অ্যাসকারিস নাকি কোনোটাই নয়। বলো তোমরা কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার দেওয়ার আগে আমাদেরকে জানতে হবে পরজীবী কী আর অণুজীব কী। পরজীবী কাদের বলা হয়, যে সমস্ত জীবরা কোনো পোষক কোষের দেহে থাকে, পোষক কোষের থেকে পুষ্টিরস শোষণ করে কিন্তু তাদের দেহে ক্ষতি সাধন করে, তাদেরকেই বলা হয় পরজীবী। আর রয়েছে দেখো অণুজীব। অণুজীব কাদের বলা হয়, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, অর্থাৎ মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়, তাদেরকে বলা হয় অণুজীব। তাহলে এখানে বলেছে এর মধ্যে কোনটা তার পরজীবী কিন্তু অণুজীব নয়। দেখো এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান 3টা, অর্থাৎ অ্যাসকারিস। অ্যাসকারিস কার নাম, এটা হচ্ছে কি বিজ্ঞানসম্মত নাম, গোল্ড কৃমির বিজ্ঞানসম্মত নাম, গোল্ড কৃমি, অ্যাসকারিস লুম্বিক্রয়েডিস। অ্যাসকারিস, তাহলে আমরা জানি এই গোল্ড কৃমি পরজীবী, যে কোনো মানুষের হোক গরুর হোক এদের অন্ত্রে এই গোলকৃমি বসবাস করে, গোলকৃমি ফিদাকৃমি এরা বসবাস করে। এরা কিন্তু অণুজীব নয়, এদেরকে কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় না, কিন্তু এরা পরজীবী। আর রয়েছে দেখো এন্টামিবা, ভিব্রিও কলেরি, এরাও কিন্তু মানুষের দেহে রোগ সৃষ্টি করে কিন্তু এরা অণুজীব, এদেরকে কিন্তু খালি চোখে দেখা যায় না। সেই জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান 3, অ্যাসকারিস। আর অ্যাসকারিস বললাম গোলকৃমি, এই গোলকৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত হয়, নিমাটোডা, নিমাটোডা, মনে রাখবে নিমাটোডা পর্বের অন্তর্ভুক্ত, নিমাটোডা। চলো আমরা যাই পরের কোশ্চেন। পরের কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, হৃৎপেশি ক্লান্ত হয় না এর কারণ কি। রয়েছে 4টে অপশান, অধিক পরিমাণে অ্যাক্টিনের উপস্থিতি, অধিক পরিমাণে মায়োসিনের উপস্থিতি, অধিক পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের আনসার দেওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যাক্টিন মায়োসিন কোথায় থাকে। অ্যাক্টিন মায়োসিন থাকে আমাদের যে কোনো মাসেলস বা পেশিতে, কিন্তু অ্যাক্টিন আর মায়োসিন থাকে, যে কোনো পেশিতে অ্যাক্টিন আর মায়োসিন থাকে। কিন্তু এটা বলেছে হৃৎপেশি, হৃৎপেশিতে কিন্তু হৃৎপেশি ক্লান্ত হয় না। দেখো আমাদের যদি হৃৎপিণ্ড ক্লান্ত হয়ে পড়ে, তবে তো মানুষের যদি হৃৎপিণ্ডটাই ক্লান্ত হয়ে পড়ে তাহলে মানুষকে আর বাঁচতে পারবে, তখন তো মানুষের হার্ট অ্যাটাক বা স্ট্রোক এরকম হয়ে যাবে, মানুষ বাঁচতেই পারবে না। তো সেই জন্য হৃৎপেশিকে কিন্তু ক্লান্ত হলে চলবে না। তাহলে হৃৎপেশি যে সারাক্ষণ কাজ করে চলছে তার জন্য এর মধ্যে কি থাকে। দেখো আমরা সবাই জানি আমাদের কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে এটিপি শক্তি উৎপন্ন করে এবং জমা রাখে, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। আর এই শক্তি মাইটোকন্ড্রিয়া প্রদান করে। তাহলে আর হৃৎপেশিতে কিন্তু এই প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকার জন্যই হৃৎপেশি ক্লান্ত হয় না, ওরা শক্তি সবসময় শক্তির যোগান রয়েছে, সেই জন্য ক্লান্ত হয় না। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান 3 নম্বর অপশান, অর্থাৎ হৃৎপেশিতে অধিক পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে বলে হৃৎপেশি ক্লান্ত হয় না। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন রয়েছে দেখো, ব্যাকটেরিয়ার ডিএনএকে কি বলা হয়। রয়েছে 4টা অপশান, ক্যাপসিড, নিউক্লিয়াস, নিউক্লিওলাস নাকি নিউক্লিওয়েড। তোমাদেরকে বলতে হবে নিউক্লিওয়েড, তোমাদেরকে বলতে হবে ব্যাকটেরিয়ার ডিএনএকে কি বলা হয়। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান 4 নম্বর অপশান, নিউক্লিওয়েড।
ব্যাকটেরিয়ার ডিএনএকে বলা হয় নিউক্লিয়েড। দেখো ক্যাপসিড, ক্যাপসিড কাকে বলা হয়? ভাইরাসের দেহে যে বাইরে প্রোটিন আবরণী থাকে তাকে বলা হয়, ভাইরাসের যে আবরণী তাকে বলা হয় ক্যাপসিড। আর রয়েছে নিউক্লিয়াস। আমরা সবাই জানি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। আর নিউক্লিওলাস কাকে বলা হয়? নিউক্লিয়াসের যে তরল অংশটা, নিউক্লিয়াসের মধ্যে একটা থাকে নিউক্লিওপ্লাজম, আর নিউক্লিওপ্লাজম বাদে যে বাকি অংশটা সেটা হচ্ছে নিউক্লিওলাস। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন রয়েছে দেখো, চোখের কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হয়? চোখের কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হয়? রয়েছে চারটা অপশান, রেটিনা, স্ক্লেরা, আইরিস নাকি কর্নিয়া। তোমরা বলো চোখের কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হয়? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান 1 নম্বর অপশানটা সঠিক হয়ে যাবে রেটিনা। রেটিনাতে, চোখের মধ্যে রেটিনাতে কিন্তু আমাদের যে প্রতিবিম্ব, অর্থাৎ প্রতিবিম্ব সৃষ্টি না হলে তো আমরা কোনো জিনিসকে দেখতে পাবো না, এই প্রতিবিম্বটা সৃষ্টি হয় কোথায়? চোখের রেটিনায়। আর যে অপশানগুলো রয়েছে দেখো, স্ক্লেরা, স্ক্লেরা কি কাজ করে? কোরোয়েডকে রক্ষা করে। কোরোয়েড অংশকে রক্ষা করে স্ক্লেরা। এরপরে রয়েছে দেখো আইরিস, আইরিস কি কাজ করে? তারারন্ধ্রকে বড় আর ছোট করে এর মধ্যে আলো প্রবেশ করতে সাহায্য করে এই আইরিস। আর রয়েছে কর্নিয়া, কর্নিয়া কি হিসাবে কাজ করে? প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে কর্নিয়া। চলো তাহলে প্রত্যেকটা অপশানে আমরা জানলাম চোখের কোন অংশ কি কাজ করে। এগুলো সবই চোখের অংশ। তার মধ্যে রেটিনা প্রতিবিম্ব সৃষ্টি করে, স্ক্লেরা কোরোয়েড অংশকে রক্ষা করে, আইরিস তারারন্ধ্রকে বড় ছোট করে আলো প্রবেশ করতে সাহায্য করে চোখের মধ্যে, আর কর্নিয়া কি কাজ করে? প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন অর্থাৎ 14 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, স্নায়ু কোষে সাইটোপ্লাজমকে কি বলা হয়? রয়েছে চারটে অপশান, অ্যাসিটাইল কোলিন, নিউরোপ্লাজম, এক্সোপ্লাজম নাকি ডেন্ড্রোপ্লাজম। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে? দেখো স্নায়ু কোষে সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম বলা হয় স্নায়ু কোষে সাইটোপ্লাজমকে। দেখো বাকি যে অপশান রয়েছে এর মধ্যে অ্যাসিটাইল কোলিন হলো একটি নিউরোট্রান্সমিটার। আর রয়েছে দেখো এক্সোপ্লাজম কাকে বলা হয়? অ্যাক্সনের যে সাইটোপ্লাজম রয়েছে তাকে বলা হয়, আমরা কি জানি স্নায়ুতন্ত্রের কটা অংশ? এই যে স্নায়ু কোষ বা নিউরনের তো দুটো অংশ থাকে, একটা অ্যাক্সন আর একটা ডেনড্রন। এই যে অ্যাক্সনের যে সাইটোপ্লাজম সেটাকে বলা হয় এক্সোপ্লাজম। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন রয়েছে দেখো, ইনসুলিনের বিপরীতে কাজ করে নিম্নলিখিত কোন হরমোন? রয়েছে চারটে অপশান, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, গ্লুকাগন নাকি এডিএইচ। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে? দেখো ইনসুলিন কি কাজ করে? আমাদের ব্লাডে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের ব্লাডে গ্লুকোজের যে মাত্রাকে কমিয়ে রাখতে সাহায্য করে ইনসুলিন। এই জন্য ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়, ঠিক আছে। কিন্তু এই ইনসুলিনের বিপরীতে কাজ করে গ্লুকাগন। অপশান 3 হয়ে যাবে সঠিক আনসার। এই গ্লুকাগন কোথা থেকে উৎপত্তি হয়? গ্লুকাগন অগ্নাশয় গ্রন্থির আলফা কোষ থেকে, অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগনের উৎপত্তি, গ্লুকাগন খরিত হয়। আর এই গ্লুকাগন কি কাজ করে? গ্লুকাগন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়াতে সাহায্য করে। কিভাবে বাড়ায়? গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায়
শর্করা আর প্রোটিন অর্থাৎ কার্বোহাইড্রেট আর প্রোটিনকে ভেঙে গ্লুকোজ উৎপন্ন করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। এই কাজটাই করে গ্লুকাগন। ইনসুলিন গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, কমিয়ে রাখে, কিন্তু গ্লুকাগন তার উল্টো কাজ করে। গ্লুকাগন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, চলো আমরা যাই পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন রয়েছে দেখো, একনেত্র দৃষ্টি কোথায় কার দেখতে পাওয়া যায়? রয়েছে 4টে অপশান, বাঘ, বানর, ব্যাঙ নাকি পেঁচা। তোমাদেরকে বলতে হবে একনেত্র দৃষ্টি কাদের দেখতে পাওয়া যায়। দেখো এই একনেত্র দৃষ্টি কাদের দেখতে পাওয়া যায় এটা জানার আগে আমাদেরকে জানতে হবে একনেত্র দৃষ্টিটা কী। দেখো কিছু কিছু প্রাণী থাকে যাদের মাথার দু প্রান্তে দুটো চোখ থাকে, তারা দুটো চোখ দিয়ে কিন্তু একই জিনিস দেখতে পায় না। তারা দুটো চোখ দিয়ে, তাদের দুটো চোখের দৃষ্টিক্ষেত্র আলাদা হয়, তারা কী করে দুটো চোখ দিয়ে দু রকমের জিনিস দেখতে পায়, সেই জন্য তাদের দৃষ্টিকে বলা হয় একনেত্র দৃষ্টি। আমাদের মানুষ কিন্তু দ্বিনেত্র দৃষ্টি, অর্থাৎ আমাদের দুটো চোখ কিন্তু যে কোনো একটা জিনিসেরই প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। আমরা যে কোনো একদিকেই কিন্তু আমাদের দুটো চোখ দিয়ে দেখি, আমাদের চোখের দৃষ্টিক্ষেত্র কিন্তু আলাদা হয় না। কিন্তু অনেক প্রাণী রয়েছে যাদের একনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়, তাদের কি হয় মাথার দুপাশে দুটো চোখ থাকে বলে তাদের দৃষ্টিক্ষেত্রটা মানে দুটো চোখের দৃষ্টিক্ষেত্র আলাদা হয়ে যায়। সেই রকমই একটা প্রাণী কি হয়ে যাবে, এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ব্যাঙ হয়ে যাবে সঠিক আনসার। দেখো বাকি যে অপশানগুলো রয়েছে বাঘ, বানর, পেঁচা, এরা সবাই কিন্তু দ্বিনেত্র দৃষ্টি, এদের সবাই দ্বিনেত্র দৃষ্টি দেখতে পাবে। শুধুমাত্র এইখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে ব্যাঙের শুধুমাত্র একনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়। আর কার দেখতে পাওয়া যায় একনেত্র দৃষ্টির আরও কয়েকটা উদাহরণ দিয়ে রাখি তোমাদেরকে। কি কাদের দেখতে পাওয়া যায়? গরুর একনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়, আর ঘোড়ারও কিন্তু একনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, অশ্রুতে উপস্থিত উৎসেচকটি কোনটি? রয়েছে 4টে অপশান, পেপসিন, লাইপেজ, টায়ালিন নাকি লাইসোজাইম। তোমরা বলো অশ্রুতে কোন উৎসেচকটি আমরা দেখতে পাই? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান 4, লাইসোজাইম। অশ্রুতে লাইসোজাইম উৎসেচক থাকে যেটা কি করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, যে কোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। আর যে উৎসেচকগুলো রয়েছে দেখো এর মধ্যে পেপসিন আমি আগে কোনো ক্লাসে বলেছিলাম, পেপসিন প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, লাইপেজ ফ্যাট ভঙ্গকারী উৎসেচক, আর টায়ালিন শর্করা ভঙ্গকারী উৎসেচক। এগুলো কোনোটাই কিন্তু অশ্রুগ্রন্থি থেকে পাওয়া যায় না। অশ্রুগ্রন্থি থেকে যে উৎসেচকটা পাওয়া যায় সেটা হলো লাইসোজাইম। এটা কি কাজ করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন, অর্থাৎ 18 নম্বর কোয়েশ্চেন। 18 নম্বর কোয়েশ্চেনে রয়েছে দেখো, গরু ও একটি সাপের আন্তঃসম্পর্ক কীরকম হতে পারে? রয়েছে 4টে অপশান, কম্পিটিশান, নিউট্রালিজম, প্রোটো কোঅপারেশন, নাকি প্রিডেশন। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান 2 নম্বর অপশান হয়ে যাবে, অর্থাৎ নিউট্রালিজম। দেখো নিউট্রালিজম হয়ে যাবে সঠিক আনসার। কেন নিউট্রালিজম হবে? দেখো গরু আর সাপ কেউ কিন্তু কারোর দ্বারা প্রভাবিত হয় না, সেই জন্য এরা কিন্তু একই বাস্তুতন্ত্রে থাকলেও এরা কেউ কারোর দ্বারা প্রভাবিত হয় না। সেই জন্য এদের মধ্যে যে সম্পর্ক সেটা পুরো দুটোই মানে এরা কেউ কারোর দ্বারা উপকৃত হয় না, অপকৃত হয় না, কোনো প্রভাব এদের মধ্যে পড়ে না। সেই জন্য এদেরকে বলা হয়, এদের সম্পর্ককে বলা হয় নিউট্রালিজম। আর রয়েছে দেখো কম্পিটিশান কাকে বলা হয়? দুটো প্রজাতি যারা কি করবে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে একটা প্রজাতি অপর প্রজাতিকে তাদের বাড়তে বা তাদেরকে বৃদ্ধি করতে বাধা দান করবে, সেটাই হচ্ছে কম্পিটিশান। এখানে কিন্তু কম্পিটিশান হয় না। আর রয়েছে প্রোটো কোঅপারেশনে কি হয়, তারা পৃথকভাবে জীবনযাপন করলেও একে অপরের যখন কাছে আসে তারা কিন্তু দুজনের দ্বারা উপকৃত হয়, সেটা হয়ে যাবে প্রোটো কোঅপারেশন। এই অপশানটাও হবে না। আর রয়েছে দেখো প্রিডেশনে কি হয়, কোনো
শিকার ধরে, শিকারীর আয়তন বড় হয়, তারা শিকারকে ভক্ষণ করে তাদের পুষ্টি সংগ্রহ করে, সেটাই প্রিডেশন। এখানে কিন্তু কেউ কাউকে অর্থাৎ শিকার করে না, গরুও সাপকে শিকার করে না, সাপও গরুকে শিকার করে না, সেই জন্য এই অন্তঃসম্পর্কটা প্রিডেশনও হবে না এদের। তাহলে সঠিক কোন সম্পর্কটা হবে? নিউট্রালিজম, কেউ কারোর ওপর নির্ভর করে না। ঠিক আছে, চলো আমরা যাই পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন রয়েছে দেখো, গ্রিন হাউস এফেক্টের জন্য কোন আলোক রশ্মি দায়ী? রয়েছে 4টে অপশান, ইউভি রেস, এক্স রেস, ইউভি রেস, এক্স রে, ইনফ্রারেড রে, নাকি কোনোটাই নয়। তোমরা বলো গ্রিন হাউস এফেক্টের জন্য কোনটা দায়ী? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে 3 নম্বর অপশান, অর্থাৎ ইনফ্রারেড রে, যেটাকে বলা হয় অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি এর বাংলা নাম অবলোহিত রশ্মি। দেখো গ্রিন হাউসটা কি? গ্রিন হাউস, বিজ্ঞানীরা মনে করছেন যে পৃথিবীটা বর্তমানে গ্রিন হাউসের মতন হয়ে গেছে। গ্রিন হাউসে কি হয়, যে শীতকালীন দেশে চাষ করার জন্য কি হয়, কাঁচের ঘর তৈরি করা হয়। সেই কাঁচের ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পারে, কিন্তু সূর্যের আলোর যে তাপটা সেটা কিন্তু বিকিরণ হয়ে আর ওখান থেকে বেরিয়ে যেতে পারে। সেই রকমই পৃথিবী ধীরে ধীরে গ্রিন হাউসের মতন হয়ে যাচ্ছে। কি হয়, পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন রকম জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, ওজোন স্তর, এই সমস্ত গ্যাস রয়েছে। এই সমস্ত গ্যাস কি করে, গ্রিন হাউসের মতন আচরণ করে, অর্থাৎ এরা সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে দেয়, কিন্তু পৃথিবী থেকে এই ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মিকে ভূপৃষ্ঠ থেকে ফিরে যেতে, মহাশূন্যে ফিরে যেতে বা বিকিরিত হতে কিন্তু বাধা দেয়। সেই জন্য এই ইনফ্রারেড রে ধীরে ধীরে পৃথিবীতে থাকতে থাকতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে। সেই জন্য এই গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কিন্তু হয়ে যাবে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন রয়েছে দেখো, পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে কেন? রয়েছে 4টে অপশান, কম আর্দ্রতা, কম চাপ, কম উষ্ণতা, নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে? দেখো এইখানে এই প্রশ্নে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ কম চাপ। পাহাড়ে আমরা কি জানি, ভূপৃষ্ঠ থেকে আমরা যত, সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠতে থাকি তত কী হয়, চাপ কমে যায়, বায়ুমণ্ডলের চাপ। আর বায়ুমণ্ডলের চাপ যত কমে যায় তত কি হয়, জলের স্ফুটনাঙ্ক কমে যায়। জল যদি সাধারণ এতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটে, তখন কিন্তু এই চাপ কমে যাওয়ার জন্য জল কিন্তু আরও কম ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটতে শুরু করবে। আরও কম ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটতে শুরু করলে কি হবে, তখন যে খাদ্যবস্তুগুলো কিন্তু কম উষ্ণতায় যদি জলটা ফুটতে থাকে, তাহলে খাদ্যবস্তু সেদ্ধ হতে দেরি হবে। খাওয়ার সেদ্ধ হতে দেরি হলে রান্না করতে বেশি সময় লাগবে। সেই জন্যই কিন্তু পাহাড়ে রান্না করতে বেশি সময় লাগে। বাকি কোনো অপশানগুলো এখানে হবে না। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন অর্থাৎ 21 নম্বর কোয়েশ্চেনে রয়েছে, নিম্নলিখিত কোন পদার্থটি তড়িতে সব থেকে ভালো পরিবাহী? রয়েছে 4টে অপশান, রূপো, জিঙ্ক, তামা, নাকি সোনা। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান 1, রূপো। রূপোর সংকেত কি? এজি। এটা হচ্ছে গিয়ে তড়িতে সব থেকে ভালো এটা পরিবাহী, বা এটাকে বলা হয় গুড কন্ডাক্টর। সব থেকে গুড কন্ডাক্টর, মোস্ট গুড কন্ডাক্টর হলো রূপো। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন রয়েছে দেখো 22 নম্বর কোয়েশ্চেনে, সূর্যগ্রহণের জন্য কোনটি সঠিক? রয়েছে 4টে অপশান, পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝে, মানে সূর্যগ্রহণের সময় কোনটা হয়? পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে, নাকি সূর্য থাকে চাঁদ ও পৃথিবীর মাঝখানে, নাকি চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে, নাকি কোন অবস্থায় তিনটি একই সঙ্গে সরলরেখায় থাকে? কোনটা হয়ে যাবে সঠিক আনসার তোমরা বলো? দেখো এই প্রশ্নের সঠিক আনসারটা আমি বলার আগে একটু ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি পৃথিবী থাকে, এটা ধরলাম পৃথিবী, আর এখানটায় যদি সূর্য থাকে, তখন কি হয়,
এর মাঝখানটায় যদি কোনোভাবে চাঁদ চলে আসে ঘুরতে ঘুরতে, তখন কি হয়, এই সূর্যের আলোটা পৃথিবীতে এসে আর পৌঁছাতে পারে না, এই চাঁদটা এদের মাঝখানে বাধা হয়ে যায়, সেই সময়েই কিন্তু সূর্যগ্রহণ হয়। তাহলে আমাদের কোনটা সঠিক আনসার হয়ে যাবে? আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান 3। চাঁদ থাকে সূর্য আর পৃথিবীর মাঝখানে। চাঁদ যদি সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে, তখনই কিন্তু কোনোভাবে চাঁদ যদি সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে, তখনই কিন্তু আমরা সূর্যগ্রহণ দেখতে পাই। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন। 23 নম্বর কোয়েশ্চেনে 23 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দেখো স্প্রিং তুলার সাহায্যে কোথায় 1 কেজি তুলার ওজন সব থেকে বেশি হবে? দেখো আমরা জানি স্প্রিং তুলার সাহায্যে ওজন মাপা হয়, আর ওজন সমান কি, ওজনের সংকেতটা আগে লিখে দিই, তারপর অপশানগুলো বলছি। ওজন সমান কি, ওজনের যে সমীকরণটা, ওজন সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এখানে কি হয় দেখো, এখানে অপশানগুলো দেখে নিই। অপশানগুলো কি রয়েছে? মেরুতে 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি দ্রাঘিমাংশে, বিষুব রেখায়। তাহলে তোমরা বলো ওজন কোথায় সব থেকে 1 কেজি তুলার ওজন আমরা বেশি পাবো? দেখো আমাদের যেখানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি হবে সেখানেই আমরা নিশ্চয়ই সব থেকে বেশি ওজনটা পাবো, কারণ ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ হচ্ছে। আর আমরা সবাই জানি আমাদের পৃথিবীর মেরুতে অভিকর্ষজ ত্বরণের মান সব থেকে বেশি হয়, সেই জন্য এখানে সঠিক আনসার হয়ে যাবে 1 নম্বর অপশান মেরুতে। অর্থাৎ ভরের সঙ্গে যদি আমরা অভিকর্ষজ ত্বরণ গুণ করি, তবেই তো আমরা পাবো ওজনটা পেয়ে যাবো। স্প্রিং তুলার সাহায্যে যে 1 কেজি তুলার ওজন, তখনই কিন্তু আমরা যত অভিকর্ষজ ত্বরণ বেশি হবে তত ভরের সঙ্গে গুণ হলে তাহলে আমাদের ওজনটা আমরা বেশি পাবো। তাহলে আমাদের মেরু প্রদেশে যদি সব থেকে অভিকর্ষজ ত্বরণের মান বেশি হয়, সেইখানে আমরা তাহলে সব থেকে 1 কেজি তুলার বেশি ওজন পাবো। সেই জন্য এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান 1। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন রয়েছে, দেখো মেঘালয়ের কোন জায়গা স্কটল্যান্ড অফ দ্য ইস্ট নামে পরিচিত? রয়েছে 4টে অপশান। চেরাপুঞ্জিতে, মফলংয়ে, শিলং নাকি হাফলং? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে, কোনটা স্কটল্যান্ড অফ দ্য ইস্ট নামে পরিচিত? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 3 নম্বর অপশান শিলং। মেঘালয়ের রাজধানী শিলং। শিলংকে এর সৌন্দর্যের জন্য এর নাম দেওয়া হয়েছে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন রয়েছে, দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে ভূ সমলয় উপগ্রহের উচ্চতা কত? রয়েছে 4টে অপশান। 100 কিমি, 5 কিমি, 3600 কিমি, 36,000 কিমি, নাকি 2 × 10⁵ কিমি? তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 3 নম্বর অপশান হয়ে যাবে সঠিক আনসার, 36,000 কিমি। পৃথিবী পৃষ্ঠ থেকে ভূ সমলয় উপগ্রহের উচ্চতা 36,000 কিমি। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন অর্থাৎ 26 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দেখো নিম্নলিখিত বস্তুগুলোর মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? রয়েছে 4টে অপশান। রবার, কাঁচ, ইস্পাত নাকি তামা? তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার দেওয়ার আগে আমি বলে দিই স্থিতিস্থাপকতা ধর্মটা কি। বাহ্যিক বলের বিরুদ্ধে কোনো বস্তু যত বেশি ক্ষমতা প্রদান করে বাহ্যিক বলের বিরুদ্ধে যার ক্ষমতা যত বেশি তাকে বলা হয় সেই বস্তুর স্থিতিস্থাপকতা। অর্থাৎ এটাকে একটু ভেঙে বলি, যখন আমরা বাহ্যিক বল দ্বারা কোনো বস্তুকে তার আকার আয়তন পরিবর্তন করার চেষ্টা করব, তার বিরুদ্ধে বস্তুটা যত বেশি বাধা প্রদান করবে সেটাই হয়ে যাবে তার স্থিতিস্থাপকতা। আবার কি হবে, ওই বলটা যদি আমরা সরিয়ে নিই বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। এই ধর্মটাকেই বলা হয় বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম। এই স্থিতিস্থাপকতা ধর্ম এই অপশানগুলো যে রয়েছে এর মধ্যে সবথেকে বেশি দেখা যায় ইস্পাতের মধ্যে। আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান 3। অপশান 3 অর্থাৎ ইস্পাতের মধ্যে কিন্তু স্থিতিস্থাপকতা ধর্ম বেশি দেখা যায়। আমরা যদি যে সমস্ত অপশানগুলো রয়েছে সবগুলো যদি
সমান পরিমাণে নিই, কাঁচ, রাবার, ইস্পাত আর তামা, এদের আকার আয়তন পরিবর্তন করার জন্য যে বল প্রয়োগ করব, সেই বলের বিরুদ্ধে সবথেকে বেশি কিন্তু বাধা প্রদান করবে ইস্পাত। আর ইস্পাত কিন্তু সহজেই আগের অবস্থায় ফিরে চলে আসবে, সেই জন্য এটাকে বলা হয়, এর স্থিতিস্থাপকতা ধর্ম সব থেকে বেশি হয় এই 4টে অপশানের মধ্যে। আরও রয়েছে যেগুলো কিন্তু সব থেকে বেশি স্থিতিস্থাপকতা ইস্পাতের ধরা হয়, কিন্তু আরও কিছু পদার্থ রয়েছে যাদের স্থিতিস্থাপকতা ধর্ম দেখা যায় বেশি, কিন্তু এই অপশানগুলোর মধ্যে ইস্পাতের সব থেকে বেশি। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন অর্থাৎ 27 নম্বর কোয়েশ্চেনে রয়েছে, দেখো অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয় পর্যায় সারণীর কোন শ্রেণীকে? রয়েছে 4টে অপশান, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী নাকি সপ্তম শ্রেণী। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই অ্যালকালাইন আর্থ মেটাল বলতে বোঝাচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল বা অ্যালকালাইন আর্থ মেটাল, এটা থাকে দ্বিতীয় নম্বর শ্রেণীতে থাকে অ্যালকালাইন আর্থ মেটাল। এরা সব কিন্তু এস ব্লকের মৌল হয়, এস ব্লক। চলো আমরা যাই পরের কোশ্চেন অর্থাৎ 28 নম্বর কোশ্চেনে। 28 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো মিথেন গ্যাসের অপর নাম কি? রয়েছে 4টে অপশান, মার্স গ্যাস, বায়োগ্যাস, প্রডিউসার গ্যাস নাকি লাফিং গ্যাস। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে 1 নম্বর অপশান অর্থাৎ মার্স গ্যাস। মিথেন গ্যাসের অপর নাম মার্স গ্যাস। আর রয়েছে দেখো বায়োগ্যাস, বায়োগ্যাসের কিন্তু প্রধান উপাদান কিন্তু হয়ে যায় মিথেন গ্যাস। আর রয়েছে দেখো লাফিং গ্যাস, লাফিং গ্যাসের সংকেত কী বলো তো? নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন অর্থাৎ 29 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধনাগার প্ল্যান্টটি কোথায় অবস্থিত? রয়েছে 4টে অপশান, গঙ্গাসাগর, কলকাতা, আসানসোল নাকি ফারাক্কা। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ফারাক্কাতে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম আর্সেনিক শোধনাগার প্ল্যান্ট অবস্থিত রয়েছে। কি হয়, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চল, অনেকটা অঞ্চল জুড়ে সেখানে আর্সেনিক আক্রান্ত রোগীদের বেশি দেখতে পাওয়া যায়, সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এখানে এই ফারাক্কাতে একটি আর্সেনিক শোধনাগার প্ল্যান্ট তৈরি করেছে, যাতে ওখানকার মানুষেরা আর্সেনিক দূষণমুক্ত জল পান করতে পারে। চলো আমরা যাই পরের কোশ্চেন অর্থাৎ আজকে শেষ কোশ্চেন রয়েছে, দেখো মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে কোন নদী? রয়েছে 4টে অপশান, মহানন্দা নদী, জলঙ্গি নদী, ভাগীরথী নদী নাকি মাথাভাঙা নদী। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার আমরা সবাই জানি, ভাগীরথী নদী মুর্শিদাবাদকে 2 ভাগে ভাগ করেছে। ভাগীরথী নদী মুর্শিদাবাদ থেকে হুগলি শহর পর্যন্ত, এই গঙ্গা নদীর আরেকটা নাম ভাগীরথী নদী, এটা আমরা সবাই জানি। মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত, হুগলি শহর পর্যন্ত গঙ্গা নদীর অপর নাম ভাগীরথী নদী। এখানে কি হয়, মুর্শিদাবাদের নরপুরের কাছে কি হয়, গঙ্গা দুদিকে বিভক্ত হয়ে যায়, একটা যায় দক্ষিণ পূর্বে আর একটা যায় দক্ষিণ বাহিনী হয়ে। ওইখানেই মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করে এই ভাগীরথী নদী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এতটা পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এই প্রশ্নের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তবে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেড পিডিতে, লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে তোমরা সবার প্রথমে এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে পাও। এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম প্র্যাকটিস সেটের ভিডিও আসতেই থাকে। তাহলে আজকে এতটাই, টাটা।